আমার পরের বক্তা শতরূপ ঘোষ। নমস্কার, আমি কতগুলো নাম বলছি। নীরজ রায়, ও আচ্ছা না, ওটা ছিল ওখানে। আমি ভাবলাম বোধহয় আমি মাঝখানে বলিনি, তো আমার মাঝখানে শুরু থেকেই বলা শুরু করে দিলে। আমি কতগুলো নাম বলছি: নীরজ রায়, নীরণ প্রধান, বালকুমারী শর্মা, পাসাং তামাং, দিবাকর তামাং, রেখা তামাং। এরা প্রত্যেকে নেপালি ছিলেন, এরা প্রত্যেকে শহীদ, এরা প্রত্যেকে সিপিএম ছিলেন। এবং এই নেপালি আমাদের কমরেডরা শহীদ হয়েছিলেন বাংলাকে অখণ্ড রাখার জন্য, কোট আনকোট গোর্খাল্যান্ড আন্দোলনের বিরুদ্ধে দার্জিলিংয়ের পাহাড়ে দাঁড়িয়ে লড়াই করার জন্য। তাদের রক্তে তিস্তা নদীর জল লাল হয়ে গেছিল। এই যে রুদ্রনীল ঘোষ একটু আগে কথাটা বললো যে উত্তরবঙ্গের মানুষের সাথে কথা বললে জানা যায় তারা সবাই রাজ্যভাগ চান, আমি রুদ্রনীল ঘোষকে বলছি, আপনি কোন উত্তরবঙ্গের মানুষের সঙ্গে কথা বলে এসেছেন আমি জানি না, কিন্তু উত্তর বাংলার ইতিহাস সাক্ষী আছে। হাতে লাল পতাকা নিয়ে কমিউনিস্ট পার্টির নেপালি কমরেডরা প্রাণ দিয়েছিল বাংলাকে এক রাখার জন্য। আমি সেই পার্টি থেকে এসেছি। ভারতের ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এখন গেলে 4,500 রাজনৈতিক দলের, নথিভুক্ত রাজনৈতিক দলের নাম পাওয়া যাবে। তার মধ্যে যদি প্রশ্ন করা হয় একটা কুইজে, একটা রাজনৈতিক দলের নাম বলো যার সদস্যরা বাংলাকে অখণ্ড রাখার জন্য জীবন দিয়েছে, পশ্চিমবাংলাকে অখণ্ড রাখার জন্য, সেই দলটার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট। দেখুন, আমরা কখনো জিতেছি? আমরা গত 12-13 বছর ধরে পশ্চিমবাংলায় হারছি। যখন আমরা জিতেছি তখন খালি নয়, যখন আমরা হেরেছিও তখনও আমরা রাজ্য ভাগের রাজনীতির সঙ্গে এক মুহূর্তের জন্য কোনো ধান্দাবাজির আপোষ করিনি। আমরা কখনো পাহাড়ে গিয়ে বিমল গুরুংয়ের হাত থেকে খাদা পড়িনি। আমরা কখনো কামতাপুরী আন্দোলনের নেতাদের সঙ্গে মিটিং করিনি। হেরে গিয়েও আমরা হেরেছি। আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কিন্তু আমাদের লড়াই কোনোদিন বাংলার মানচিত্রের বিরুদ্ধে, বাংলার অখণ্ডতার বিরুদ্ধে হয়নি। আমরা তার জন্য গর্বিত। আজকে আমরা এবারও লোকসভা ভোটে আমরাও হেরে গেছি। আমরা হেরে গিয়ে আমরাও কারণ খুঁজছি। আমরা বিজেপির থেকে অনেক খারাপভাবে হেরেছি। হেরে গিয়ে আমরা কারণ খুঁজছি আমরা কেন হারলাম, কিন্তু আমরা কেউ বাংলার মানচিত্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নেমে পড়িনি। আজকে বিজেপির এই যে রাজনীতি, একটা তঞ্চকতা চিত্রনাট্য এই এবিপি আনন্দের মঞ্চে আমরা দেখলাম। যখন প্রশ্ন উঠল, যখন বলা হলো যে সুকান্ত মজুমদার বলেছেন কেন যে উত্তরবঙ্গের জেলাগুলো ইউনিয়ন টেরিটরি কি উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে সামিল করে দেওয়া হোক, অগ্নিমিত্রা বল বলতে গিয়ে বললেন যে না, এটা সুকান্ত মজুমদার বলে থাকতে পারেন, কিন্তু এটা আমাদের দলের বক্তব্য নয়। আবার একই কথা যখন রুদ্রনীল ঘোষ বলার সময় উঠল এবং বিষ্ণু শর্মার নাম বলা হলো যে বিজেপির এমএলএ বলেছে যে এটা হতে পারে না, রুদ্রনীল ঘোষ আবার বলছেন যে না, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যখন ভেবেই বলেছেন, এমএলএ কি বলেছেন ওটা আমাদের দলের বক্তব্য নয়। কারণ একজন সুকান্ত মজুমদারের টিমের লোক, একজন শুভেন্দু অধিকারীর টিমের লোক। এ বলছে এটা আমার বক্তব্য, দলের বক্তব্য নয়। ও বলছে ওটা দলের বক্তব্য, ওনার বক্তব্য নয়। আজকে এনারা দাঁড়িয়ে বলছেন রাজ্যভাগ দলের বক্তব্য নয়। কালকে গৌরীশঙ্কর ঘোষ এখানে থাকলে বলতে পারে ও অগ্নিমিত্রা বল, সজল ঘোষ কি বলে গেছে জানি না, আমি যেটা বলছি ওটাই দলের বক্তব্য। ওদের ল্যাম্পপোস্টের পার্টি নয় আমাদের, ওদের একার মত থাকতে পারে, ওরা ওদের একার মত বলেছে। কিন্তু এর বাস্তবতাটা হচ্ছে, এই ধরনের কথা যখন একবার মানুষের মধ্যে চলে যায়, যখন এই ধরনের কথাকে মানুষের মধ্যে পরিকল্পনা করে ঠেলে দেওয়া হয়, তখন তারপরে কোনো দল হাজারটা প্রেস কনফারেন্স করে বলুক এটা আমাদের দলের মন্তব্য নয়, তাহলেও তা মানুষের মধ্যে যে ভাঙন তৈরি করে, সমাজের মধ্যে যে ভাঙন তৈরি করে, সেই ভাঙনকে সেলোটেপ দিয়ে সেলাই করে জোড়া যায় না। এবং এটা কি আজকে বিজেপির কেউ একজন মুখ ফসকে বলে ফেললেন? আমরা শুনিনি সুরেন্দর সিং আলুওয়ালিয়াকে বলতে, তামিলিয়ানদের জন্য যদি আলাদা তামিলনাড়ু থাকে, বিহারিদের জন্য যদি আলাদা বিহার রাজ্য থাকে, তাহলে আমি অপেক্ষা করে আছি কবে আমার গোর্খা ভাই বোনদের জন্য আলাদা গোর্খাল্যান্ড রাজ্য থাকবে। আমরা বিজেপির এমপিকে বলতে শুনিনি। আমরা এর আগে একাধিকবার, দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন, বিমল গুরুংদের সঙ্গে মিটিং করতেন, রোশন গিরিদের সঙ্গে যখন মিটিং করতেন, দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলো আপনারা কি তাহলে গোর্খাল্যান্ডের দাবি মেনে নেবেন? ওরা গোর্খাল্যান্ড চাইছে। উনি বলেননি যে গোর্খাল্যান্ড মেনে নেবো কিনা এখনই বলতে পারছি না, কিন্তু এইটুকু বলতে পারি আমরা বিজেপি নীতিগতভাবে ছোট রাজ্যের পক্ষে। এর আগেও যখন আমাদের সরকার হয়েছিল, বাজপেয়ীজি সরকার হয়েছিল, আমরা 3টে রাজ্যকে ভেঙে ছোট রাজ্য করেছিলাম। তাই নীতিগতভাবে ওদের প্রস্তাব নিয়ে আলোচনা চলতে পারে। দিলীপ ঘোষকে রাজ্যের সভাপতিকে উস্কানি দিতে আমরা শুনিনি। আজকে কথা হচ্ছে মালদা মুর্শিদাবাদ নিয়ে। আচ্ছা, আমার একটা খুব সহজ প্রশ্ন, ওদের সব কথা সত্যি আমি ধরে নিচ্ছি, মালদা মুর্শিদাবাদের বর্ডার থেকে ভয়ঙ্কর হচ্ছে ইনফিল্ট্রেশন হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে। ওরা বলছেন যে এটাকে একটা আলাদা হচ্ছে ইউনিয়ন টেরিটরি করে দিতে হবে। ইউনিয়ন টেরিটরি হলে মালদা মুর্শিদাবাদের ওখানে ভারতের সীমান্তকে পাহারা দেবে বিএসএফ। আজকে মালদা মুর্শিদাবাদ রাজ্যের মধ্যে আছে, এখন কি সিভিক ভলেন্টিয়াররা পাহারা দিচ্ছে? এখন বিএসএফ পাহারা দিচ্ছে না? আসামে যদি আজকে ইনফিল্ট্রেশন হয়, কাশ্মীরে যদি আজকে ইনফিল্ট্রেশন হয়, গুজরাটের সীমান্ত থেকে যদি ইনফিল্ট্রেশন হয়, পাঞ্জাব থেকে যদি অনুপ্রবেশ হয়, ওই সীমান্তগুলো যারা পাহারা দিচ্ছে, মালদা মুর্শিদাবাদের সীমান্ত কি অন্য কেউ পাহারা দিচ্ছে? আজকে যদি আমাদের রাজ্যে অনুপ্রবেশ ঘটে থাকে, তাহলে তার কৈফিয়ত দিতে হবে অমিত শাহকে, তার কৈফিয়ত দিতে হবে নরেন্দ্র মোদীকে। আপনি বিএসএফ দাঁড় করিয়ে রেখেছেন, তাহলে আমাদেরকে আজকে এই প্রশ্ন করতে হবে যে আপনার দলের এমপি যদি আজকে মনে করে যে এটা আজকে একটা রাজ্যের সরকারের অধীনে আছে বলে অনুপ্রবেশ ঘটছে,
কালকে যদি ওটা কেন্দ্রের সরকারের অধীনে হয়ে যায় তাহলে অনুপ্রবেশ ঘটবে না। তার মানে কি আপনারা স্বরাষ্ট্র দপ্তর থেকে এখন যেহেতু রাজ্যটা আপনাদের দখলে নেই তাই আপনারা কি অনুপ্রবেশ হতে দিচ্ছেন? আপনারা এটাই সাহায্য করছেন, আপনারা মদত দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। এইসব কি আজব আজব যুক্তির মাথামুন্ডু বুঝি না। অগ্নিমিত্র, আপনি যখন এমএলএ রাজ্যের, একটু তো জেনে শুনে কথা বলবেন। আপনি কাশ্মীরের উদাহরণ দিলেন। কাশ্মীরের হিন্দু পণ্ডিতদেরকে যে উপত্যকা থেকে তাড়ানো হয়েছিল 19 জানুয়ারি 1990 সালের কথা আপনি বললেন, সঠিক কথা বলেছেন। আপনাকে আমি জানাই অগ্নিমিত্রা, তার সলিউশন কেন্দ্রের শাসন। আপনি জেনে রাখুন অগ্নিমিত্রা পল, 1990 সালের 19 জানুয়ারি যেদিন কাশ্মীরি পণ্ডিতদের এক্সোডাস হয়েছিল সেই সময় কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় কাশ্মীরে রাষ্ট্রের শাসন, দেশের শাসন, রাজ্যপালের শাসন জারি ছিল, গভর্নর জারি ছিল। জানেন কে গভর্নর ছিল? জগমোহন মালহোত্রা। কাশ্মীরি পণ্ডিতদেরকে বাসে তুলে দিয়ে বলেছিল আপনারা যান, 2 মাস পরে ডেকে নেব। সেই 2 মাস আজকে 2024 সালে এসে গেছি, 34 বছর হয়ে গেছে, একজন কাশ্মীরি পণ্ডিত বাড়ি ফিরতে পারেনি। তার বিনিময়ে ওই জগমোহন মালহোত্রাকে পরবর্তীকালে বাজপেয়ী নিজের ক্যাবিনেটে মন্ত্রী করেছিলেন, তাকে পদ্মবিভূষণ দিয়েছিল বিজেপির সরকার, মোদীর সরকার। পরবর্তীকালে মোদী আবার ক্ষমতায় এসে আপনারা আজকে মনে করেন যে একটা গভর্নরস রুল হচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর হচ্ছে সমাধান, আর আপনি তার জন্য কাশ্মীরের উদাহরণ দিচ্ছেন। সজল ঘোষ বলতে এসে বলছেন যে সিপিএম তৃণমূল যদি রাস্তায় নেবে গরুর মাংস খায় তাহলে সেটা হচ্ছে কি সেকুলারিজম, আর আমরা যদি কিছু এরম বলি তাহলে সেটা সাম্প্রদায়িকতা। না, ঠিকই কথা, গরুর মাংস খেলে সেটা সেকুলারিজম নয়। কিন্তু সেই গরুর মাংস বিক্রি করা কোম্পানির কাছ থেকে যখন বিজেপি, সজল ঘোষের পার্টি ইলেকট্রাল বন্ডে টাকা খাবে, আর গরুর মাংস বিক্রি করার টাকায় যখন দমদমে বড়নগরে সজল ঘোষের নামে হোর্ডিং লাগানো হবে, তখন ওটা হচ্ছে হিন্দুত্ববাদ, তখন ওটা হচ্ছে দেশপ্রেম, তখন ওটা হচ্ছে এরা তখন হিন্দুস্তানের সন্তান তখন। সুতরাং দেখুন, আমার সিপিএম করি, আমার তৃণমূলের বিজেপির বিরুদ্ধে অনেক কিছু বলার আছে। আপনি বিজেপি করেন, আপনার সিপিএমের বিরুদ্ধে অনেক কিছু বলার থাকবে। ও তৃণমূল করে যারা, তাদের বিজেপির বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে অনেক কিছু বলার থাকবে। সব কিছু নিয়ে তো আজকে আমরা আলোচনা করছি না। আজকে আমি তো দাদা মাঝখানে বলিনি, কি লাভ? আর তা এমনিও আমার মাইক চলছে, তোমাদের বন্ধ, এমনিও যারা দর্শক শুনতে পাবেন না। আমি যে কথাটা বলছি যে আমাদের সবার বিরুদ্ধে অনেক কিছু বলার রয়েছে, কিন্তু আজকে আমরা স্পেসিফিক একটা প্রশ্নে আলোচনা করছি। 1, অনুপ্রবেশ; 2, অনুন্নয়নের প্রশ্ন। আসলে আমাদের চিন্তা হয়, জানেন তো, সুমনদা বলার আগে একটা কথা বললো, কর্ণানের ঘটনা, উত্তরপ্রদেশের ঘটনা। আজকে যখন হেমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপির মুখ্যমন্ত্রী সাংবাদিকদেরকে বলেন যে অনুপ্রবেশের ফলে আসামের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, আসামের মানুষের ওখানকার হচ্ছে জাতিবিন্যাস পাল্টে যাচ্ছে, আমাদের কেন আশঙ্কা হয় জানেন? আমরা বাঙালি, ইতিহাস সাক্ষী আছে। এই যুক্তিতে অনুপ্রবেশ ঘটিয়ে আসামের চরিত্র পাল্টে যাচ্ছে, জনবিন্যাসের চরিত্র, এই যুক্তিতে ওই আসামে বাঙালি খেদা অভিযান হয়েছিল। খালি মুসলমান নয়, হিন্দু বাঙালির রক্তে ব্রহ্মপুত্রের জল লাল হয়ে গেছিল। এখনো সেই পরিবারগুলো, অনেকে কলকাতায় থাকেন, পশ্চিমবাংলায় থাকেন, আর আসামে ফিরে যেতে পারেননি, ত্রিপুরায় পালিয়ে গেছেন। বাকি তাদের পরের প্রজন্ম যে ত্রিপুরায় বড় হচ্ছে, সেই বাঙালি আর হাইলাকান্দিতে ফিরতে পারেনি, সেই বাঙালি আর বরাকে ফিরতে পারেনি, সুরমা উপত্যকায় ফিরতে পারেনি। আসামে বাঙালি খেদাও আন্দোলন হয়েছিল ঠিক সেই যুক্তিতে, যে যুক্তিতে আজকে হেমন্ত বিশ্ব শর্মা ওখানে বসে অনুপ্রবেশের গল্প শোনাচ্ছেন, আর বিজেপির এমপি পার্লামেন্টে গিয়ে জনবিন্যাস, জাতিবিন্যাস পাল্টে যাওয়ার কথা বলছেন। আপনার কথায় কি বুঝবো কি জাতিবিন্যাস পাল্টেছে? বলছেন নাকি আদিবাসীর সংখ্যা কমে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনার সরকারকে বলুন পপুলেশন কাস্ট সেন্সাস রিপোর্ট প্রকাশ করতে, আমরা দেখি হিসাব মিলিয়ে। 10 বছর আগে কতজন আদিবাসী ছিলেন, আজকে কতজন আছেন সেই এলাকায়? 10 বছর আগে কতজন তপশিলি জাতির মানুষ ছিলেন, আজকে কতজন আছেন? মিলিয়ে দেখি, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনারা জাতি গণনার রিপোর্ট প্রকাশ করবেন না, এদিকে আবার বলবেন নাকি এমন জাতিবিন্যাস পাল্টে যাচ্ছে যে আপনাদেরকে এনআরসি করতে হবে। এটা সস্তা রাজনীতি, ঠুনকো রাজনীতি নয় তো কি? অনুন্নয়ন, আমি এখানে দাঁড়িয়ে বলছি, উত্তর বাংলায় উন্নয়নের প্রশ্নে হাজারটা সমালোচনা, হাজারটা প্রশ্ন আছে এবং থাকা উচিত। বামপন্থীরা আমরা সরকার চালিয়েছি বাংলায় 34 বছর, অনেক কাজ করার চেষ্টা করেছি উত্তর বাংলায়, কিন্তু একথা সত্যি, আজকে আমি বুকে হাত রেখে বলতে পারি না যে আজকে কলকাতা কি আজকে হুগলির একটা শহর যতটা উন্নত, উত্তর বাংলার 5টা শহর সেরকমভাবে সমানভাবে, এমনকি বামফ্রন্ট সরকারের সময় সেখানে কাজ হয়েছে, কথা বুকে হাত রেখে বলতে পারি না। তার বিভিন্ন কারণ আছে, ভৌগোলিক, ওখানকার মানচিত্রের প্রশ্ন, ট্রেনের প্রশ্ন, একটা ক্যাপিটাল শহর থেকে দূরে থাকা ইত্যাদি অনেক কিছু কারণ রয়েছে। এবং এটা খালি বামফ্রন্টে দেখার সমস্যা না, এটা কংগ্রেসের পিরিয়ডেও সত্যি ছিল, এটা ব্রিটিশ পিরিয়ডেও সত্যি ছিল, এটা বাস্তবতা। কিন্তু আজকে এটা বাস্তবতা, উন্নয়ন করতে হবে, তার সমাধান হচ্ছে রাজ্যভাগ। একটার পর একটা ওদের এমএলএ এমপি এসে উস্কানি দিয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করছি, 2009 সাল থেকে দার্জিলিংয়ে আপনাদের এমপি কোন উন্নয়নটা আপনারা করেছেন? কেন উত্তর বাংলায় উন্নয়ন হয়নি? জবাব খালি আমরা দেবো, খালি বামপন্থীরা দেবে, খালি তৃণমূল দেবে, খালি কংগ্রেস দেবে? 2009 সাল থেকে দার্জিলিংয়ে আপনাদের এমপি, 2014 সালে গোটা উত্তর বাংলা ঝেঁটিয়ে আপনারা প্রচার করলেন। ওখান আপনাদের সেবার এমপি জিততে পারেননি, কিন্তু আপনাদের ভোট
মানে কয়েক গুণ বেড়ে গেল। 2019-এ গঙ্গার ওপারে একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে গোটা উত্তর বাংলার সব কটা লোকসভা কেন্দ্রে বিজেপি জিতল। 2021-এ দক্ষিণ মালদা, 2019-এ বললাম তো, একমাত্র দক্ষিণ মালদা বাদ দিয়ে সব কটা ওখানে বিজেপি জিতল। 2021-এর বিধানসভায় যে কটা এমএলএ জিতেছে, কটা পড়ে আছে এখন জানি না, অনেক তৃণমূলে ঢুকে গেছে, যে কটা রয়েছে তার 60 থেকে 70% উত্তর বাংলা থেকে জেতা এমএলএ। কি দিলেন এতগুলো দিনে আপনারা উত্তর বাংলাকে? নতুন একটা ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, নতুন একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, উত্তর বাংলায় এতগুলো নদী আছে, একটা নতুন বিদ্যুৎ প্রকল্প, একটা নতুন কেন্দ্রীয় সরকারের ভারী শিল্পের প্রকল্প, একটা কোনো কিছু দিলেন? আজকে বলুন তো, উত্তর বাংলার মানুষের একটা অন্যতম প্রশ্ন হচ্ছে আত্মনিয়ন্ত্রণের প্রশ্ন, আত্মমর্যাদার প্রশ্ন। আপনাদের এমএলএ শঙ্কর ঘোষ দেখি সেদিন বিধানসভার বাইরে প্রেস কনফারেন্স করে বলছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুজন ভিসির নাম করে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এরা কেন দক্ষিণ বাংলার মানুষ, এরা কেন উত্তর বাংলার ভূমি সন্তান নয়? আচ্ছা আপনারা বলুন তো, দার্জিলিংকে এখনো পর্যন্ত আপনারা 3 জন এমপি দিয়েছেন। আমাদের বামপন্থী এমপি ছিলেন ওখানে রতনলাল ব্রাহ্মণ, আনন্দ পাঠক, পরবর্তীকালে সমন পাঠক, যখন অশোক ভট্টাচার্য ওখানে মন্ত্রী হয়েছেন, যখন মানিক সান্যাল এমপি হয়েছেন জলপাইগুড়িতে, তারিণী রায় যখন এমপি হয়েছেন, আমাদের অনন্ত রায় মন্ত্রী হয়েছেন, তারা ছিলেন উত্তর বাংলার ভূমি সন্তান। আপনারা দার্জিলিংকে 3 জন এমপি দিয়েছেন, যশবন্ত সিনহা বিহার থেকে নিয়ে এসে, তারপরে দিলেন আলুওয়ালিয়া পাঞ্জাব থেকে নিয়ে এসে, এখন আছেন ওখানে রাজু বিস্তা, মণিপুরের মানুষ, গোর্খা অবশ্যই কিন্তু মণিপুরের মানুষ, মণিপুরে জন্ম বড় হওয়া সব কিছু, পরবর্তীকালে বাংলায় এসছেন। আপনারা উত্তর বাংলার দার্জিলিংয়ের একজন ভূমি সন্তানকে ওখানকার এমপি করলেন না 2019 থেকে 2024 পর্যন্ত। আপনারা ওখানকার মানুষের আত্মমর্যাদার লড়াই করবেন? দেখুন সহজ কথা আপনাদের বলছি, আপনাদের মনে আছে চালু হলো এখানে বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক পরের দিন একটা ঢিল পড়লো। কোনো কিছু না জেনে শুভেন্দু অধিকারী বলে দিলেন মালদা দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল ঢিলটা তখন মারা হয়েছে। তারপরের দিন বিজেপির রেল দপ্তর ওরা ছবি টুইট করে বলে দিল যে ওই সময় ট্রেনটা যাচ্ছিল যখন ঢিলটা মারা হয়েছে বন্দে ভারতে, বিহারের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন বিহারে নীতিশ এবং বিজেপির জোট সরকার, তখন ঢিলটা মারা হয়েছিল। কথাটা আমি উদাহরণটা এই কারণে দিলাম, মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলার নাম বললেই এইটা হচ্ছে একটা সম্প্রদায়কে চিহ্নিত করে। আমরা সবাই জানি, কেউ ঘাসে মুখ দিয়ে এখানে চলি না। মালদা মুর্শিদাবাদ দিয়ে অনুপ্রবেশ হচ্ছে বলা মানে হচ্ছে মুসলমানরা আমাদের দেশে ঢুকছে। বিজেপির যে সামগ্রিক রাজনীতি সেই রাজনীতিকে এইটা সাবস্টেনশিয়েট করে। ওরা একটা বাংলায় কথা আছে না, হরি হে দীনবন্ধু, ওই লোপমুদ্রা মিশ্রের গান ছিল, হরি হে দীনবন্ধু তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু। এ বলবে রাজ্য ভাগ চাই, সেও বিজেপি, পরের দিন কেউ প্রেস কনফারেন্স করে বলবে না না রাজ্য ভাগ কে চেয়েছে, সেও বিজেপি। কিন্তু এই যে আগুন নিয়ে আপনারা খেলছেন, বলুন তো শেষ কোথায়? আজকে কামতাপুর, এই যে আপনাদের এমপি কদিন আগে বললেন যে সেই কামতাপুর রাজাদের সেই সাম্রাজ্যকে এখন আবার নতুন রাজ্য করার নাকি স্বরাষ্ট্র দপ্তর প্রস্তাব পাশ করে দিয়েছে, মানে ওরা পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন উত্তর বাংলায় যেরকম একটা সংগঠন আছে যারা আলাদা কামতাপুর রাজ্য চায়, তেমন উত্তর বাংলায় কোচবিহারে আর একটা সংগঠন আছে যারা আলাদা কামতাপুর দেশ চায়। কে বুকে রেখে হাত রেখে আজকে বলতে পারে বলুন? অন্য রাজ্যের নামে এই যে উস্কানি আপনারা দিচ্ছেন, এই যে পরিস্থিতির রাজনীতি আপনারা করছেন, তা কালকে অন্য রাজ্যের দাবিতে গিয়ে থেমে থাকবে, তারপরে সেটা অন্য দেশের দাবির দিকে যাবে না। আপনারা দেশের সরকার চালাচ্ছেন, আমাদের দেশকে অখণ্ড রাখার দায় সবচেয়ে বেশি আপনাদের। আজকে সজল ঘোষ বলছেন আমাদেরকে জাগতে হবে, সীমান্ত দিয়ে যা ঘটছে আমাদেরকে সচেতন হতে হবে। হলাম, জাগলাম, জেগে উঠলাম, জেগে এবার কি করব? এক হাতে দূরবীন আর এক হাতে গুলতি নিয়ে সীমান্তে দাঁড়িয়ে থাকবো? সে তো করতে পারবো না ভাই। আলটিমেটলি আমি জাগি, আমি ঘুমোই, সীমান্ত পাহারা দিতে হবে স্বরাষ্ট্র দপ্তরকে, সীমান্ত পাহারা দিতে হবে বিএসএফকে। আমি আমার কথা শেষ করছি, আমি দেখেছি আমার আগে বেল পড়ার পরে কে কতক্ষণ বলেছে, যাই হোক আমি শেষ করে দিচ্ছি আমার কথা। দেখুন আমি অত্যন্ত আন্তরিকভাবে একটা কথা বলছি যে কলকাতা কেন্দ্রিক রাজনীতি, এটা ঘটনা আমার যতটুকু রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে তা উত্তরবাংলার মানুষকে আহত করে, আঘাত দেয়। আমি একটা উদাহরণ দু কথায় বলছি, 2022-এর ঘটনাচক্রে আমি সেদিন কোচবিহারে, সেই সময় যখন মার্চ এপ্রিল মাসে ভয়ঙ্কর গরম পড়েছে কলকাতায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় ধারণা কালীঘাটে গরম পড়লে গোটা বাংলায় গরম পড়ে, উনি ওখান থেকে বলে দিলেন পাঠশালা বন্ধ, গোটা রাজ্যের স্কুল বন্ধ হয়ে গেল। 1 মাস পরে কলকাতায় গরমটা একটু কমলো, বললেন স্কুল খুলে দাও, সব রাজ্যের স্কুল খুলে গেল। উত্তর বাংলার জেলাগুলোতে ওই মার্চ এপ্রিল মাসে মানুষ তখনও গায়ে চাদর দিয়েছেন, আর পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন স্কুলগুলো খুলে দাও, সেই সময় ওখানে হচ্ছে হিট ওয়েভ বইছে। আমি একটা দিনের আমার মানে তারিখটা খুঁজলেও এখন পেয়ে যাবো, ছবি টবি আছে আমার ফেসবুকে ওই দিনের। কোচবিহারে 2 জন, জলপাইগুড়িতে 1 জন, স্কুলের এবং কলেজের 3 জন ছাত্র গরমে হিটস্ট্রোক হয়ে মারা গেল ক্লাস করতে গিয়ে। কেন? তাদের ওখানে যখন ঠান্ডা আছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় মানে কলকাতায় গরম বলে গোটা রাজ্যে স্কুল বন্ধ রেখে দিয়েছিলেন, আর তাদের ওখানে যখন হিটওয়েভ চলছে, লু বইছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতার সঙ্গে হাওড়ার সাথে হুগলির সাথে উত্তর বাংলা স্কুলও খুলে দিয়েছেন। আমি বলছি আমাদের সংবেদনশীল হওয়া দরকার। যারা
রাজ্য চালাচ্ছেন, যারা পরিচালনায় রয়েছেন, তাদের আরও দায়িত্বশীল হওয়া দরকার। প্রতিটা অঞ্চলের মানুষের আত্মমর্যাদা, তাদের ইতিহাস, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করা দরকার। কিন্তু বলছি, হেরে গেছেন, পরের বার জেতার চেষ্টা করুন, না পরের বার পারলে তারপরের বার করার চেষ্টা করুন। এটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের অধিকার, আপনাদের কর্তব্য। কিন্তু আপনারা হেরে গেছেন বলে বাংলার বুকে ছুরিকাছি চালাবেন, এই রাজনীতি করবেন না। যদি বাংলা মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে এই রাজনীতি করবেন না। ধন্যবাদ শতরূপ। বললাম তো আমরা হেরে গেছি, কিন্তু রাজ্যকে ভাঙছি না। তোমরা হেরে গেছো, এটার জন্য ওপেন ফোরাম আছে, আমরা শূন্যতম রাজ্যকে ভাঙছি না। ওপেন ফোরাম আছে, জিতেও বলছো রাজ্যকে একদম ভাঙবে। সজল। ধন্যবাদ শতরূপ।